হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বেচুর দুর্ভাগ্য, কারণ বেচুর কন্ট্রোভার্সি লগ্নে জন্ম। যার কন্ট্রোভার্সি লগ্নে জন্ম হয় সে কি কন্ট্রোভার্সি থেকে দূরে থাকতে পারে? কন্ট্রোভার্সি ছাড়া বেচু শূন্য, কন্ট্রোভার্সি ছাড়া ও বাঁচবেই না। বেচু একটা বিজনেস শুরু করছে, তো সেই বিজনেসটা আদৌ বেচুর মানে করা ঠিক হবে কিনা বা ঠিক হচ্ছে কিনা এই ব্যাপারে বেচু প্রথমে বলল যে সে অ্যাস্ট্রোলজারের কাছে যাবে, যার কাছে কিনা 3 সপ্তাহ আগে একটা বুকিং করে রেখেছে, অর্থাৎ নাম লিখিয়ে রেখেছে। আচ্ছা, তো বিজনেসের ব্যাপারে দেখাতে যাবে, ভালো জিনিস। অনেকেই দেখায় যারা অ্যাস্ট্রোলজি পছন্দ করে বা মানে, বিশেষ করে মানার উপর ডিপেন্ড করে, তো তারা এগুলো দেখাবেই। তো বেচুর দেখেছো তোমরা বিজনেস অলরেডি স্টার্ট করে দিয়েছে, অর্থাৎ মাটিতে জমিতে মাটি ফেলা হয়ে গেছে, ময়দান তৈরি করা হয়ে গেছে, পিলারের কাজ চালু হয়েছে, হয়তো দেখিয়েছে, এখনও দেখায়নি, এদিকে গেটের পিলারগুলোই দেখাচ্ছে। যাই হোক, স্টার্ট তো হয়ে গেছে, কারণ ইট চলে এসছে, বালি চলে এসছে, মাটি চলে এসছে, সবই চলে এসছে, লোহার শিক চলে এসছে। তাহলে তাহলে আমি যদি এইসব ব্যাপারে অ্যাস্ট্রোলজারের কাছে গিয়েই কোয়ারি করব, তাহলে এইসব শুরু হওয়ার আগে করব, নাকি এগুলো স্টার্ট হওয়ার পর যাব? তাহলে কি আদৌ এই যাওয়ার কোনো যুক্তি আছে? আমি তো সেই ফিল্ডে নেমেই পড়েছি, আমি তো বিজনেস স্টার্ট করে দিয়েছি, মানে বিজনেসের প্রসিডিওর স্টার্ট করে দিয়েছি, মানে যেখানে আমি বিজনেস করব বা বিজনেস করতে গেলে আমার যে আউটলেটটা লাগবে, তো সেটার জন্য তো আমি তৈরি হয়ে গেছি অলরেডি, কারণ এটা আমি প্রচারও করে ফেলেছি। তাহলে তারপরে মাঝখানে আমার অ্যাস্ট্রোলজারের কাছে জিজ্ঞাসা করার কী মানে? এখন যদি অ্যাস্ট্রোলজার আমায় বলে না, তোমার বিজনেসটা তোমার স্যুট করবে না, তুমি করো না, কারণ এই বিজনেসটা তোমার খাটবে না, তুমি হয়তো লং টার্মে গিয়ে বা কিছুদিন পর গিয়ে লস খাবে, তাহলে কি তুমি বিজনেস করবে না? দেখা যাক। কারণ এই বিষয়ে বেচু কিন্তু কোনো কথা বলেনি, শুধু যাবো বলেছিল, ফিরে এসে বিজনেসের কোনো কথা বলেনি। আচ্ছা, ধীরে ধীরে প্রতিটা যেরমভাবে বেচু দেখিয়েছে ঠিক সেভাবেই তোমাদের সামনে আমি আমার বক্তব্যটা রাখবো। তো সকালবেলা বেচু বাধ্য ছেলের মতো, সংসারী ছেলের মতো, মা না থাকার জন্য, ছেলে স্কুলে যাওয়ার জন্য সকালের কাজকর্ম নিজে সব সামলায়, অর্থাৎ মিস্ত্রিদের চা দেওয়া, বাজার করা, ইত্যাদি ইত্যাদি করে সে চললো তার বুক করা অ্যাস্ট্রোলজারের উদ্দেশ্যে। তো বাইকে করেই যাচ্ছে, কিন্তু বাইকে যাচ্ছে অথচ সামনের রাস্তা ক্যামেরাবন্দি করছে। কে করছে? কে করছে করা কিন্তু সম্ভব নয়, কারণ বেচু কিন্তু 2 হাতে বাইক চালাচ্ছিল, এবং মাঝে মধ্যে গাড়ির আয়নাতে দেখাও গেছে বেচুর পেছনে কেউ আছে। এবং যখন একটা রাস্তা দিয়ে যাচ্ছিল, তোমরা দেখবে খুব বাজে রাস্তাটা, আপ ডাউন খোঁড়াখাড়ি ছিল, তো সেই রাস্তায় তো কিছু সময় বেচুর সঙ্গে থাকা যে মানুষটি ছিল তার হাসির আওয়াজও পাওয়া গেছে গেছে এবং এমনভাবে ক্যামেরাবন্দি করা হয়েছে বেচুর বাইক চালানোটা, যে যেন কেউ রাস্তায় দাঁড়িয়ে তার বাইক চালানোটা বা বাইক রাইডিং যাই বলো না কেন, সেটা কেউ ক্যামেরাবন্দি করছে, মানে মুভ করছে মোবাইল নিয়ে। তো কেউ না কেউ তো সঙ্গে ছিল, তার ধার কাছ দিয়ে বেচু গেল না যে সঙ্গে কেউ গেছে। তো গেছে তো কেউ, কারণ হাসির আওয়াজটা মেয়েলি ছিল, পরিষ্কার। তোমরা হয়তো গিয়ে শুনলেও শুনতে পারো, খুব মন দিয়ে শুনলে শুনতে পাবে, কারণ রাস্তায় এত লোক ছিল না যে অন্য কেউ হাসলে সেই হাসির আওয়াজটা বেচুর ক্যামেরাবন্দি হবে, ঠিক আছে? যাই হোক, এরপরে তো ডেস্টিনেশনে পৌঁছানো হলো। সেখানে কি হলো আমাদের দেখানোর প্রয়োজন নেই। মাঝপথে অবশ্য একবার গাড়ি দাঁড়িয়ে গাড়িতে চাকায় হাওয়া দেওয়া হলো, তারপর তো পৌঁছে যাওয়া হলো। তারপরে সে সকালে কিন্তু বেরিয়েছে বেচু, ঠিক আছে? তারপর যেখানে পৌঁছেছে, তারপরে কি করেছে সেটা আমরা জানি না। ওই অ্যাস্ট্রোলজারের বাড়িতেই অতটা সময় কাটিয়েছে কিনা আমাদের জানা নেই, কারণ বিকেল 5টার সময় সে একটা রেস্টুরেন্টে ঢুকেছে কিছু খাওয়ার জন্য। তার মানে সকালে বাজার করার পর থেকে বিকেল 5টা অবধি বেচু যাতায়াত, অ্যাস্ট্রোলজারের বাড়ি, এইসব নিয়েই বিজে ছিল। তার মানে ভাবো ওটা কত দূরে যে সেখানে যেতে আসতে বেচুর এত সময় লাগে। এইবার বেচু তো গেল হোটেলে, যেখানে বিরিয়ানি খাচ্ছে, কিন্তু সেখানেও গন্ডগোল, ক্যামেরা করছে অন্য কেউ। আসলে বেচুর সঙ্গে এখন মনে হয় ভূতের ওঠা বসা, কারণ ভূতের সঙ্গেই যায়, ভূতের সঙ্গেই আসে, ভূতই হাসে, ভূতই ক্যামেরা করে। খেতে বসছে, সেখানেও ভূত ক্যামেরা করছে। যাই হোক, ভালো, এরকম যদি ভূত থাকে এবং সে ক্যামেরা করে এবং তাকে ক্যামেরাতে দেখাও যায় না, মানে ভিডিওতে দেখাও যায় না, অর্থাৎ সে হচ্ছে ভালো ভূত, অর্থাৎ যে কিনা বেচুর ক্ষতি করছে না, বেচুর ভালো করছে, ভিডিওতে সাহায্য করছে, মানে বেচুকে নিজে কষ্ট করে ভিডিও করতে হচ্ছে না, কেউ তাকে এই ব্যাপারে সাহায্য করে দিচ্ছে। তারপরে তো বেচু আর ওই ভাঙাচোরা রাস্তা দিয়ে আসেনি, বোঝাই গেল ওই রাস্তাটা খুবই আর কি কাঁচা, অর্থাৎ এবং খোঁড়াটোড়া, এবং রাত্রিবেলা নিশ্চয়ই আলোও থাকবে না, ওই বাইকের আলোই ভরসা, কাজে ওই রাস্তা দিয়ে তো ফেরা দূরের কথা, মেইন রোড দিয়ে ফিরেছে। তো ফিরে এসছে ছেলের সঙ্গে মোলাকাত, এবং সঙ্গে মার কথা, সারাদিন তুই কোথায় থাকিস, অর্থাৎ
বেচু 3 সপ্তাহ আগে বুক করে রেখেছে, আর মা জানে না যে সারাদিন সে কী করে। এটা না খুব অড লাগলো ব্যাপারটা। অন্তত যে অ্যাস্ট্রোলজারের কাছে বেচুরা পুরনো কাস্টমার, আগেও দেখিয়েছে, পূর্বে দেখিয়েছে, সবার তোমার মানে হাত দেখানো হয়েছে, পুষ্টি করা হয়েছে ছেলের, সেখানে বিয়ের আগে থেকে নাকি দেখায়, তাহলে সেখানে বেচু যাবে, একটা বিশেষ কাজে যাবে, বিজনেসের জন্য যাবে, এবং শুধু বিজনেস না, সে বাড়ি শুদ্ধ সবার কাগজপত্র নিয়ে গেছে শুনলাম, দেখালো আর কি বেশ কয়েকটা কাগজ, জানি তো না আদতে ওই কাগজের সামনে পেছনে কি আছে, জাস্ট দেখিয়েছে। তো সেটা থেকে এবং বেচুর কথা থেকে এটুকুই বলতে পারি যে এত বড় ব্যাপার বা এত বড় জায়গায় গেছে, সেখানে বাবা মা জানে না, কারণ মার কথা থেকে কিন্তু সেই জিনিসটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। তার জন্যই তো মা বললো সারাদিন তুই কোথায় থাকিস, যদিও বেচু কোনো উত্তর দেয়নি, ওই জায়গাটা কেটে দিয়েছে। তারপর তো মা ছেলেকে বাবার কাছে মানে নাতিকে ছেলের কাছে হ্যান্ড ওভার করে দিয়ে কোথাও চলে গেছে, গান করতে না গান শুনতে না গান গাইতে, কিছু একটা বললো বেচু, যাকে সেটা আমাদের কনসার্ন নয়। তো বেচু সারাদিন কিছু খায়নি, যদিও সকালে আমন্ড, খেজুর, বাদাম, চা, ডিম সিদ্ধ খেয়েছে, রাস্তায় বেরিয়ে আবার চা খেয়েছে, তার যদিও আমাদের দেখায়নি। আচ্ছা, তারপরে মুখে বলেছে, তারপরে বিরিয়ানি খেয়েছে, এবং বিরিয়ানি খাওয়ার পরে আবার রাত্রে এসে বেচু জোরদার খিদে পেয়ে গেছে। তো তখন বেচু সকালে বাজার করেছিল না, নিশ্চয়ই খাবে। তো সেখানে মা তখনও বাড়ি আসেনি, বেচু এবং বেচুর ছেলের মনে হলো খাওয়া হয়ে গেল, বাচ্চাটাকে খাইয়ে দেবে, এটা স্বাভাবিক। বেচু খাইয়ে দিল, গুড সাইন। তারপর হয়তো নিজেও খেয়ে নিল, কারণ বেচু যখন তার কাজ কর্ম সেরে ঘরে ঢুকে গেল তখন কিনা বললো তার খাওয়া হয়ে গেছে। এবার চলে আসি অ্যাস্ট্রোলজি নিয়ে মেইন পার্ট, যেটা কিনা বেচুর বক্তব্য। কিন্তু এখানে বেচু যে কারণে গেছিল ফার্স্টে বললো, সেই কারণটা এখানে বললোই না, যে কি বললো না বললো সেটা বলা যাবে না, সেটা নাকি সম্ভব না বলা যাকে। কিন্তু যেটা বলা যাবে সেটা আমাদের দেখালো, অর্থাৎ কারো একটা নাম এবং একটা ডেট, সাল সহ, কারণ সেটা 2022 সাল, ঠিক আছে, শুধু সালটাই বললাম, এবং সেখানে তিনার নাম লেখা রয়েছে, এবং সেটা সম্ভবত তখন তিনারও ওই ছক কেটে একটা কিছু লেখা হয় না, সেরকম কুষ্টি না, কুষ্টি অনেক মোটা হয়, ওটা জাস্ট একটু মানে গল্প লেখা থাকে, ওই যাই হোক আমি জানি এগুলো ছক কেটে কিছুটা গল্প লেখা থাকে, তো সেইগুলো ওখানে লেখা আছে। তো সেটা বেচু একদিন ভিডিও করবে, ওটা পড়বে এবং পড়ে আমাদের শোনাবে, এবং আলাদাই একটা ভিডিও করবে। কারণ কি, কারণ ওই কাগজে যা যা লেখা আছে, অর্থাৎ 2022 সালে ওটা করা হয়েছিল, এবং আজ হচ্ছে 2025 সাল, অর্থাৎ সেই বিখ্যাত 2023-24 সালের মানে ডিটেলস নাকি ওখানে লেখা আছে, পুঙ্খানুপুঙ্খভাবে সব ঘটনা নাকি মিলে গেছে। অর্থাৎ এই কথা শুনে আমার ফার্স্টেই মনে হলো, যদি এই ভবিষ্যৎবাণীগুলো যেগুলো কিনা ফলে গেছে সেগুলো ওই সময় লিপিবদ্ধ থাকে ওই কাগজে, তাহলে বেচু কেন আগে থেকে প্রিকশন নেয়নি? অর্থাৎ প্রথমেই যেটা আরও মনে হলো, তার মানে বেচু জানতো যে তার জীবনে এরকম কিছু হবে। তারও আগে বেচু নাকি তার বিয়ের আগেও এখানে হাত দেখিয়েছিল। তাহলে যে আমি জানি এই ক্ষেত্রে যারা এরকম হাত দেখায় ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেলে বা মেয়েরা, বিশেষ করে বেচুর যেই বয়সে বিয়ে হয়েছে তার আগে যদি হাত দেখিয়ে থাকে, তো সম্ভবত ছেলেরা হয় চাকরির জন্য হাত দেখায় অথবা বিয়ের জন্য হাত দেখায়, দুটো কারণে হাত দেখায়। তো সেই ক্ষেত্রে বেচু নিশ্চয়ই জানতো যে তার চাকরি হবে না বিজনেস হবে, সেটা নিশ্চয়ই ওই জ্যোতিষ যখন এত সর্বজ্ঞ সে নিশ্চয়ই বলে দিয়েছিল। আর প্লাস ছেলেরা যদি বিয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে, সেক্ষেত্রে অনেকেই বলে, ম্যাক্সিমাম জ্যোতিষ বলে দেয় বা বলে দিতে পারে, শুনেছি যে কবে নাগাদ বিয়ে হবে, বা অনেকের ক্ষেত্রে তো এটাও বলে যে তোমার প্রথম বিয়ে টিকবে না, দ্বিতীয় বিয়ে টিকবে, কি তোমার বিয়ে ভাগ্যটা খারাপ, ইত্যাদি ইত্যাদি, বা তোমার বিয়ে করলে বউ মরে যাবে, বা তোমার লাইফ রিস্কের সম্ভাবনা আছে। এই জিনিসগুলো কিন্তু জ্যোতিষকে জিজ্ঞাসা করলে, যদি এইসব ক্ষেত্রে তোমার কোনো রিস্ক থাকে, জ্যোতিষরা বলে। এবং যে বয়সে বেচুর বিয়ে হয়েছে, বেচু নিশ্চয়ই এইসব নিয়ে কথাবার্তা বলেছে। তাহলে এখানেই আমার প্রশ্ন, যে বেচু যদি বিয়ের আগেই হাত দেখাবে বা পুষ্টি করবে বা ছক করবে, যাই করুক না কেন, তখন কি বেচু এটা জানতো না যে তার প্রথম বিয়েটা টিকবে না? আর যদি জানে, তাহলে বেচু কি সেই টিকবে না জেনেই বিয়ে করেছে? এবং বিয়ের পর থেকে বউয়ের উপর যে তার উদাসীনতা ছিল, সেটা কি ওই ভবিষ্যৎবাণীর কল্যাণেই ছিল? অর্থাৎ ও প্রথম থেকেই জানতো ওর বউ টিকবে না, তার জন্য সে প্রথম থেকেই প্রথম বউকে ভালোবাসেনি বা প্রথম বউকে মন দেয়নি, এটাই ধরে নেব। এই উদাসীনতা, বেচুর যে উদাসীনতা বা যে উদাসীনতার গল্প আমরা শুনেছিলাম, তো সেটা এই অ্যাস্ট্রোলজারের জন্যই, যে কিনা আগে থেকে বেচুকে ভবিষ্যৎবাণী জানিয়ে দিয়েছিল, তাই না? তার ভবিষ্যৎ ফিউচারে কী হবে সেটা জানিয়ে দিয়েছিল। তাই আজকে টিনাকে তার পুরো ব্যাপারটা ভুগতে হলো। এই যে সে বরের মানে মনোযোগ পায়নি, বরের ভালোবাসা পায়নি, তার প্রতি তার বর খুব একটা খেয়াল রাখতো না, এটা একমাত্র কারণ হচ্ছে ওই অ্যাস্ট্রোলজার।
যার কাছে বেচু হাত দেখিয়ে আগে থেকেই জানতো যে এই বউকে সময় দেওয়া মানে ফালতু, এই বউ তো টিকবে না, কাজে এই বউকে এত যত্নার্থী করার দরকার নেই, এই বউকে ওই বিজনেসের কাজেই ইউজ করতে হবে যে কিনা বেচুর ব্যাংক ব্যালেন্স বাড়াতে সাহায্য করবে। অর্থাৎ বেচু আজ অব্দি যা যা করেছে টিনার সঙ্গে সব কিছুই ওই অ্যাস্ট্রোলজারেরই ভবিষ্যৎবাণী, আমার তো এটাই মনে হয়। কারণ বেচুর কাছে সবই জানা, সবই চেনা, তার মানে বেচু যে এই টিনা চলে যাওয়ার পর এই যে সব জিনিসটাই খুব কুল্লি মেনে নিয়েছে, এবং এই যে টিনাকে বলেছে ফিরে আসো, তোমার কি মনে পড়ে না ছেলের কথা, অমুক কথা, তাহলে এটা শুধুই দেখনদারির জন্য বলেছে, কারণ ও তো জানতোই ওর বউ ফিরবে না, কারণ প্রতিটা কথা পুঙ্খানুপুঙ্খ মিলে গেছে। তার মানে বেচুর কাছে সবটাই জানা, জানা সত্ত্বেও বেচু যা যা করেছে টিনাকে ফিরিয়ে আনার জন্য বা দর্শকদের সামনে রিপ্রেজেন্ট করেছে সবটাই নাটক ছিল। আজকের ডেটে এটা পরিষ্কার, ঠিক আছে। এইবার বেচু বললো ওই মানে ওই যে কাগজে যা যা লেখা আছে সেটা আমাদের পড়ে শোনাবে, কিন্তু আমার কথা এটাই, যদি পড়ে শোনায় তার কি কোনো সত্যতা আছে? অর্থাৎ আমি বললাম এই একটা কাগজ, এখানে কারোর বিরুদ্ধে কিছু লেখা আছে যেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, কিন্তু সেই কাগজটা তো তোমরা দেখতে পাচ্ছ না, অর্থাৎ ওই কাগজে কি লেখা আছে তা তো তোমরা জানছো না, শুধু আমার মুখের কথা তোমায় শুনতে হচ্ছে, যেটা কিনা এতদিনে তোমরা অলরেডি দেখে নিয়েছো, মানে বলছে পুঙ্খানুপুঙ্খ মিলে গেছে। আমি অবশ্যই মনে করব যে ঘটনাগুলো ঘটে গেছে সেই ঘটনাগুলো এই গল্পের আকারে বলবে, ওই কাগজে কি লেখা আছে তার কোনো প্রুফ আমাদের কাছে থাকবে না, যদি না ওই কাগজের মানে একটা ছবি বা বলতে পারো স্ক্রিনশট বা ক্যামেরার মাধ্যমে তুলে পোস্ট করে, তাছাড়া তো জানা যাবে না। আর আরও একটা ব্যাপার আছে, এর সত্যতা এভাবেও প্রমাণ হয় না, আমি তো কাউকে দিয়ে কিছু লিখিয়েও দিতে পারি, আমার মনের কথা বা এতদিনের গল্প আমি কোথাও লিপিবদ্ধ করে সেটা দেখালাম বা সেটা দেখে পড়লাম, তাহলে কি আমি এইটা প্রমাণ করতে পারি যে এটা সেই 2022 সালেই লেখা হয়েছিল? আমি তো ওটা লিখেও রেখে দিতে পারি, আমার মনে হয়। এইবার জানি না, এগুলো সবই আমার অনুমান, কারণ আজকাল তো সবই সম্ভব, ডুপ্লিকেসি সব কিছুতেই করা হয়। তো জ্যোতিষ নিয়ে আমার এটুকুই বলার ছিল। ও আরেকটা জিনিস না বললেই নয়, যেটা হলো ছেলের সম্বন্ধে বললো, সেটা হলো ছেলের নাকি লেখাপড়ার ক্ষেত্রে কিছু রিস্ক আছে, সেটা তো আমরা প্রথম থেকেই বলছি, যে পরিবেশেও রয়েছে, যাদের সঙ্গেও রয়েছে, সেখানে থেকে পড়াশোনা হওয়া কিন্তু খুব মুশকিল, খুবই মুশকিল। আর ওর যা অবস্থা, ওর যা পরিস্থিতি, ওইখানে ওর টোটাল যে ব্যাপারটার মধ্যে ও রয়েছে, সেখানে বড় হলে সব ব্যাপারটা যখন ওর মাথার সামনে, চোখের সামনে আসবে, মাথায় ঢুকবে, তখন ওর কিন্তু মেন্টালি ডিস্টারবেন্স হবেই হবে। কারণ ও নিজেকে কি বোঝাবে, কি বুঝবে, একটা টোটাল দ্বন্দ্ব চলবে ওর মনে, তখন ও নিজেকে ঠিক রাখবে না পড়াশোনায় মাথা দেবে না নিজের কেরিয়ারের সম্বন্ধে ভাববে, ও কিন্তু মেন্টালি ডিস্টার্ব থাকবেই। এটাই কিন্তু ভবিতব্য বা ভবিষ্যৎ। দেখো বলছে রিস্ক আছে, আরে রিস্ক তো থাকবেই, যার বাবা পড়াশোনা জানে না, যার দাদু জেনেও কিছু জানে না, আর দাদু তো ঠাকুমা তো শুধু খেতেই ওস্তাদ, হ্যাঁ, তার পড়াশোনা হবে কি করে, যেখানে ছেলেকে এদের শুধু হেল্পিং হ্যান্ড হিসেবেই লাগবে, শুধুমাত্র টাকা পয়সা গুনতে পারলেই হলো, আর তো কিছু প্রয়োজন নেই ওদের। আমি হ্যান করবো, ত্যান করবো, ছেলের জন্য অমুক করবো, ছেলের প্রয়োজনে জমি বিক্রি করে দেবো, আসলে আমি কিছুই করবো না। আমার ছেলের কথা বললে, ছেলের প্রয়োজন হলে যদি দর্শকরা কিছু আবার ভুলে গিয়ে সব কিছু দান ধ্যান করতে শুরু করে, তাহলে আবার আমার ব্যাংক ব্যালেন্সটা কিছু বাড়ে, এটা হচ্ছে তার একটা নমুনা, ঠিক আছে। এরপর চলে আসি বেচুর কিছু মানে কেসের ব্যাপার। সেটা কি, যদিও এটা নিয়ে আমার একটু লাইভ করার ইচ্ছা ছিল, তারপরেই মনে হলো যে কেস সংক্রান্ত ব্যাপার লাইভে বলা মোটেও উচিত হবে না, কারণ আমরা কেস সম্বন্ধে কিছু বলছি না, বেচুরও বলার কথা নয়, ও নিজে বলেছে। সেটা কি না, টিনার তরফ থেকে নাকি উকিল মারফত বেচুকে একটা ডিভোর্সের প্রপোজাল পাঠানো হয়েছে, এবং তার দরুন কতগুলো শর্ত রাখা হয়েছে, যেমন কিছু ডিম্যান্ড করেছে টিনার তরফ থেকে টিনা, এবং সেটা নাকি একটা ভালো অ্যামাউন্ট, যেটা দিতে বেচুর নাকি জমি জায়গা বিক্রি করতে হবে, যেটা কিনা বেচু করবে না। কিন্তু ছেলের ব্যাপারে বেচু কিছুই উত্থাপন করলো না, শুধু বললো যে আমার যে টাকার পরিমাণ দাবি করেছে সেটা যদি আমি দিতে যাই তাহলে আমার জমি জায়গা বিক্রি করতে হবে, তাহলে আমি যদি তাও করে টাকা দিই তাহলে আমি ফ্রি হয়ে যাব ঠিকই, কিন্তু ছেলের কি হবে, অর্থাৎ ছেলের ভবিষ্যৎ, আমার ছেলের জন্য কিছু থাকবে না, বাপ ঠাকুরদার যে জমি জায়গা সেগুলো থাকবে না। অর্থাৎ এইটা বলে বেচু বোঝাতে চাইলো যে বাচ্চার মা শুধু টাকাই চাইছে, বাচ্চাকে চাইছে না, অর্থাৎ ছেলেকে চাইছে না, এটা বেচু বোঝাতে চাইলো। মানে আবার নতুন করে কন্ট্রোভার্সি টানলো, অর্থাৎ টিনাকে বাঁচা এখনও শেষ হয়নি, আরও বেচতে হবে। যাই হোক, এখানে আমি মুখের কথায় মোটেও বিশ্বাস করছি না, যারা যারা আমাকে বলেছো এই ব্যাপারে কিছু বলতে, তো তাদেরকে আমি বলছি বেচুর এই কথায় আমি বিন্দু মাত্র বিশ্বাস করছি না, কারণ যদি বা ডিভোর্সের প্রপোজাল ও পক্ষ থেকে এসে থাকে, বা এ পক্ষ থেকেও এর আগে গেছিলো, এটা আমি জানি, ঠিক আছে, এ পক্ষ থেকেও আগে গেছিলো, এবার সে তার থ্রু যদি ও পক্ষ থেকে এসে থাকে, যাই হোক যেটাই হোক, যদি এসে থাকে টিনা মোটেও টাকার ডিমান্ড করবে না, এটা আমি আমার বিশ্বাস থেকে বলছি, কারণ টিনার এখন টাকার প্রয়োজন নেই।
এটা যদি আগে হতো, মানে ওই বাড়ি থেকে চলে যাওয়ার 2-3 মাসের মধ্যে হতো, তাহলে মেনে নিলেও মেনে নেওয়া যেত, কারণ টিনার তখন টাকার প্রয়োজন ছিল। কিন্তু এখন এই মুহূর্তে টিনার কোনো টাকার প্রয়োজন নেই, যে টাকাটা বেচু ওকে দিতে পারে, অবভিয়াসলি নেই। ঠিক আছে, 1 নম্বর। আর বাচ্চার কথা বলবে না টিনা, এটা হতে পারে না। অ্যাটলিস্ট বাচ্চাকে দেখার কথা বা দেখার প্রপোজালটা ও রাখবেই, যেটার উপর এত বাধা নিষেধ রাখা হচ্ছে, যেটা কিনা খুব কৌশলে বেচু এড়িয়ে গেল, এবং ও এড়িয়ে যাবে, এই প্রসঙ্গটা এড়িয়ে যাবে, এবং এই কথাটাই টিনার তরফ থেকে রাখা হবে, যার জন্য বেচু বলতে বসলো টাকার কথাটাকে সামনে এনে, আমি টাকা দেবও না এবং ডিভোর্সও নেব না, অর্থাৎ আমি যেরম আছি সেরম থাকবো, কেস চালিয়ে যাব, এভাবেই চলবো। মানে যেরম টিনা বলেছিল, আমার একেও চাই না, আমার ওকেও চাই না, আমার শুধু ছেলেকে চাই, অর্থাৎ আমি ডিভোর্স দেবও না, ডিভোর্স নেবও না, একই কথা বলেছে। ঠিক আছে, তো সব কথার শেষ কথা হচ্ছে, শুধু কথা বললেই হবে না, কথার প্রুফ চাই, অর্থাৎ টিনা যে বলেছে তার একটা প্রুফ দিতে হবে। টিনার তরফ থেকে আমরা কোনো কথা শুনিনি, কাজে বেচু এখন যাই বলবে তাই মেনে নেওয়ার কোনো আর প্রশ্নই নেই, এখন আর কোনো প্রশ্ন নেই। যে যা বলবে তার সপক্ষে অবশ্য করেই প্রুফ দিতে হবে, প্রুফ ছাড়া এখানে কেউ বিশ্বাস করবে না, আর ভিউয়ার্সরা তো বিশ্বাসই করবে না, কারণ এখানে শুধুই গল্প ফাঁদা হয়, শুধু ভিউয়ার্সদের ঠকাবার জন্য গল্প ফাঁদা হয়। যদি টিনা এসব কিছু চেয়ে থাকে তাহলে অবশ্যই তার প্রুফ দেখাক, 1 নম্বর। আর বাচ্চার কি হবে সেটা দেখার দায়িত্ব শুধু বাচ্চার বাবার নয়, যেহেতু বাচ্চার সঙ্গে মারও ডিভোর্স হয় না, বাচ্চার সঙ্গে বাবারও ডিভোর্স হয় না, কাজেই বাচ্চার দায়িত্ব মারও যেমন থাকে বাবারও তেমন থাকে, কারণ মাও রোজগার করে, বাবাও রোজগার করে। কাজেই বাচ্চা বা আইন যদি বোঝে, বাচ্চার খরচ মার কাছ থেকেও দাবি করতে পারে। ঠিক আছে, বাবার কাছ থেকেও দাবি করা যায়, মার কাছ থেকেও দাবি করা যায়, যেহেতু দুজনেই রোজগারে। কাজেই বাচ্চার কি হবে সেটা ভেবে বেচুর কান্নার কোনো প্রয়োজন নেই, কারণ বাচ্চার দায়িত্ব ভগবানের। যা অবস্থা বাচ্চাটার, মানে কি বলবো, মানে টেনিস বলের অবস্থা হয়েছে, এই কোর্ট ওই কোর্টের ব্যাপার হয়েছে, এই কোর্টে থাকবে না ওই কোর্টে থাকবে বল। যাই হোক, কথাটা সেটা নয়, বাচ্চাটার একমাত্র এখন ভগবানই ভরসা, যিনি কিনা একমাত্র ডিসিশন নিতে পারেন বাচ্চাটার ভবিষ্যতে কি হবে। এই যাকে এই নিয়ে আর বেশি কিছু বলবো না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন আর ফালতু কথা বলা যাবে না। ওয়াইটিতে দর্শক অনেক ঠকেছে, অনেক ইমোশনাল ফুল হয়েছে, এইবার কিন্তু যা বলতে হবে উইথ প্রুফ বলতে হবে। আমি বলে দিলাম আর ভিউয়ার্সরা কাঁদতে বসে গেল, না তুমি ভালো, তুমি বাচ্চার কথা ভাবো, তোমার জন্য আমরা আছি, তোমার পাশে আমরা আছি, তোমার কি অসুবিধা বলো, তোমার টাকা লাগবে আমরা দানছত্র খুলে দিচ্ছি, আর হবে না। আর দর্শক বুঝে গেছে যে তাদের ঝেড়ে, তাদের ফাঁকা করে কোথাও কোনো জিনিস ভর্তি হচ্ছে, আর বাচ্চাটার ভাগ্যে কি জুটছে, গ্রামের ওই কাঁচা স্কুল। বুঝতে পারছো তো, বাচ্চার নাকি এই বাবা ভালো ভবিষ্যৎ দেবে। আচ্ছা, যাই হোক, সেটা বড় কথা নয়, আমরাও চাই ভালো ভবিষ্যৎ হোক, সে বাবা চাক আর মা চাক, সেটা বড় কথা নয়। বাচ্চা ভগবানের স্বরূপ, ভগবানের দান আমি মনে করি, কারণ একটা সুস্থ সবল বাচ্চা সবার ভাগ্যে জোটে না রে ভাই। তোরা পেয়েও হেলায় যেন এর অমর্যাদা না করিস, অযত্ন না করিস, এটা কিন্তু মহা পাপ। এই পাপের শাস্তি বেচু তোর মা বাবা এখনো ভুগে যাচ্ছে। কাজে তোরা একটু সাবধান হ, যে বাচ্চাটার যাতে ভালো হয়, বাচ্চার হিতার্থে যেন সব কাজ করা যায়, এইটার দিকে মতলব দে। যাই হোক, এটুকুই বলার ছিল, প্রুফটা চাইতেই হবে, প্রুফ ছাড়া কেউ কোনো কিছু বিশ্বাস করছি না এখনকার জন্য। এইটুকু। যদি ভিডিওটা ভালো লাগলে তবে লাইক কমেন্ট শেয়ার করো, নেক্সট ভিডিও ওয়েট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখনকার জন্য এইটুকু, টাটা বাই।